সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পড়া শুরু করছি। আজ আমাদের তথ্য ক্লাসে আমরা শর্ট প্রশ্ন আলোচনা করব 50টি শর্ট প্রশ্ন আলোচনা করব। 50টি শর্ট প্রশ্ন পড়লে আশা করি 100 এমসিকিউ কভার হয়ে যাবে। আপনারা যদি এই 50টি শর্ট প্রশ্ন ভালোভাবে বুঝে পড়েন তাহলে 100টির বেশি এমসিকিউ প্রশ্ন আপনার কভার হয়ে যাবে। আমরা শুরু করছি প্রথমে শিল্পী রাফায়েলের শিল্পকর্মের বিষয়বস্তু কি কি ছিল এটা পড়ব। পড়ার পরে এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলা একটু আলোচনা করে দেবো। শিল্পী রাফায়েলের শিল্পকর্মের বিষয়বস্তু ছিল মূলত ধর্মীয়। এটা এক নম্বরের একটা কিন্তু এমসিকিউ যে শিল্পী রাফায়েলের শিল্পকর্মের বিষয়বস্তু দিয়ে একটা হাইফেন দেওয়া থাকবে। ধর্মীয়, ভাস্কর্য, স্থাপত্য এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকবে। তখন আপনার কি করতে হবে? ধর্মীয়টা, ধর্মভিত্তিক বিষয়বস্তু নিয়েই শিল্পী রাফায়েল তার শিল্পকর্ম তৈরি করেছেন। বিশেষত কুমারী মেরি ও শিশু যিশু, মা ও শিশু চিত্র, এই মা ও শিশু চিত্র রাফায়েল কিন্তু বেশ দক্ষতা দেখিয়েছেন। এরপরে বলছে বাইজেন্টাইন শিল্পকলা কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এখানে কিন্তু প্রশ্ন ঘোরায় আসতে পারে যে বাইজেন্টাইন শিল্পকলা গড়ে ওঠার মূল বিষয়বস্তু কি, বা বাইজেন্টাইন শিল্পকলা কোনটির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, বা বাইজেন্টাইন শিল্পকলা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই যে প্রশ্ন ঘোরায় ফেরে যেভাবে আসুক না কেন, আশা করি আপনারা ধরতে পারবেন এবং এটা আপনাদের জন্য সহজ হবে। খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করে। খ্রিস্ট ধর্ম ও রোমান সাম্রাজ্য, এখানে যে কোনো একটা থাকবে, হয় খ্রিস্ট ধর্ম থাকবে অথবা রোমান সাম্রাজ্য থাকবে, যে কোনো একটা থাকবে। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা উত্তর দেবেন। যদি রোমান সাম্রাজ্য থাকে তাহলে রোমান সাম্রাজ্য দেবেন, আর যদি খ্রিস্ট ধর্ম থাকে খ্রিস্ট ধর্ম দেবেন। এই রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কোনটা? কনস্টান্টিনোপাল। কনস্টান্টিনোপাল, যেখানে রোমান শিল্পকলা, গ্রিক নান্দনিকতা, প্রাচ্যের সাংস্কৃতিক প্রভাব একত্রিত হয়ে এক স্বতন্ত্র শৈলীর জন্ম দেয়, যা মূলত ধর্মীয় ভাবধারা, মোজাইক, আইকন ও স্থাপত্যের প্রতিফলিত হয়। এই কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে যে রোমান সাম্রাজ্য, পূর্ব রোমান সাম্রাজ্য, এই যে পূর্ব রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, এই রোমান সাম্রাজ্য না দিয়ে এখানে কিন্তু ঘোড়ায় কনস্টান্টিনোপল দিতে পারে অপশানে, তখন কিন্তু কনস্টান্টিনোপলই হবে কিন্তু, এটা মাথায় রাখবেন। রেনেসাঁ দ্বিতীয় পর্বের তিনজন শিল্পীর নাম। তা রেনেসাঁর দ্বিতীয় পর্বের তিনজন শিল্পীর নাম সবাই জানেন, তারপরে আবার বলে দিচ্ছি যে রেনেসাঁ দ্বিতীয় পর্ব অর্থাৎ উচ্চ রেনেসাঁ নামে পরিচিত। এখানে কিন্তু রেনেসাঁ দ্বিতীয় পর্ব থাকতে পারে, আবার উচ্চ রেনেসাঁও থাকতে পারে, যে কোনো একটা থাকবে। দ্বিতীয় পর্ব থাকবে, না না হলে আপনার উচ্চ রেনেসাঁ থাকবে। আর এর শিল্পীরা হলো লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলো, এই তিনজন। তাহলে রেনেসাঁ শিল্পী কে কে? ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েল। মোনালিসার শিল্পকর্মটি কিসের জন্য বিখ্যাত? এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবেই মোনালিসার শিল্পকর্মটি সম্পর্ক থেকে। মোনালিসা তার রহস্যময় হাসি, লিওনার্দো দা ভিঞ্চির সপুমাটো কৌশল। এখানে এটা আমি সহজ করে বলে দিচ্ছি, এটা হলো আপনার ওই ওদের ওই ভাষায়, এটা হলো আপনার সহজ করে এখানে বলে দেবেন যে লিওনার্দো দা ভিঞ্চির, লিওনার্দো দা ভিঞ্চির সুগঠিত বা আপনার এখানে ওইটাকে যদি আরো সহজ করে বলে যে চিন্তাশীল, কৌশল এবং শিল্পকর্মটির সাথে জড়িত ইতিহাস ও রুচির ঘটনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। চিন্তাশীল কৌশল অর্থাৎ সৃষ্টিশীল কৌশল, এই আপনার এই ভাষাটাকে সম্পুমাটো, এটাকে আপনি যদি সহজ করে বলেন তাহলে আমার সৃষ্টিশীল, চিন্তাশীল
সুকৌশল, এটা এই ভাষাটা আপনারা ইউজ করতে পারবেন, যা এটিকে রেনেসাঁস শিল্পকলার সবচেয়ে পরিচিত ও মূল্যবান মাস্টারপিসে পরিণত করেছে। এর মায়াবী চোখ দর্শকের দিকে তাকিয়ে আছে বলে মনে হয়, সেই সাথে এর অন্তর্নিহিত গভীরতার শিল্পী পর্যবেক্ষণ এটিকে চিরন্তন আবেদন দিয়েছে। আমি আরো মোনালিসা থেকে আরো অনেক প্রশ্ন আপনাদেরকে দিব ধাপে ধাপে। সৃষ্টিশীলতা বলতে কি বোঝায়? সৃষ্টিশীলতা বলতে বোঝায় নতুন ও মৌলিক ধারণা। এতটুকুই কিন্তু পরীক্ষার অপশনে থাকবে, সৃষ্টিশীলতা কি। দেওয়ার পর নিচে অপশনের মধ্যে এটা থাকবে যে নতুন ও মৌলিক ধারণা, আবার সমাধান থাকতে পারে, আবার শিল্পকর্ম বা আবিষ্কার করার ক্ষমতা থাকতে পারে, যেখানে বুদ্ধি ও জ্ঞানের সামনে কিছু নতুন সৃষ্টি করা হয়, এটাও থাকতে পারে। আবার নতুন ধারণা তৈরি করা, এটাও থাকতে পারে। আবার একটি সমস্যার সমাধান করা, এটাও থাকতে পারে। একটি শিল্পকর্ম তৈরি করা। তাহলে কতগুলো অপশন এখানে অ্যাড করা হয়েছে, এই যে কোনো অপশন থেকে একটা অপশন থাকবে। প্রাচ্য পাশ্চাত্য শিল্পকলা কাকে বলে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনার ভাইবা বলে অবশ্যই ধরবে। যে কয়েকটা প্রাচ্য শিল্পের নাম বলেন তো, কয়েকটা পাশ্চাত্য শিল্পের নাম বলেন তো, প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে পার্থক্য আসলে কি? এই জিনিসটা কিন্তু ভাইবা বোর্ড থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় এর মধ্যে থেকেই আপনার ধারণা থাকতেই হবে এবং এখান থেকে প্রশ্ন আসবেই। প্রাচ্য শিল্পকলা বলতে এশিয়ার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও ভাবগম্ভীর শিল্পধারাকে বোঝায়। তাহলে প্রাচ্য মূলত এশিয়ার শিল্পকর্ম, এশিয়া মহাদেশের শিল্পকর্ম, যেমন ভারত, চীন, জাপান, এইগুলা। এরা সাধারণত কি রেখা ও জল রং ব্যবহার করে তাদের ছবির বিষয়বস্তু ফুটিয়ে তুলেছেন। এবার আসি পাশ্চাত্য। তাহলে প্রাচ্য আমরা বুঝতেছি কি এশিয়া মহাদেশ কেন্দ্রিক যেসব শিল্পকর্মগুলো, সেটি আমার প্রাচ্য। আর পাশ্চাত্য ইউরোপ ও আমেরিকা, ইউরোপ ও আমেরিকা অঞ্চলে যেসব শিল্পকর্ম সেগুলো পাশ্চাত্য, অর্থাৎ পশ্চিমা দেশ। এরপরে আসেন শিল্প সমালোচনা কি। শিল্প সমালোচনা বলতে কোনো শিল্পকর্মকে বিশ্লেষণ, ব্যাখ্যা, তার গুণাগুণ, তাৎপর্য মূল্যায়ন করার একটি পদ্ধতি। অর্থাৎ শিল্পকর্মটা ভালো না খারাপ এটি বিবেচনা করার একটা পদ্ধতি হলো শিল্প সমালোচনা। এগুলো আসলে ভাইবা বোর্ডে বেশি আসে। তারপরেও শিল্প সমালোচনা আপনার এখানে এরকম আসতে পারে যে একটা ইংরেজি দেওয়া থাকলো, সেই ইংরেজি অর্থ দেওয়া থাকতে পারে, বা শিল্প সমালোচনার মূল বিষয় কি, তা শিল্পকর্মের ব্যাখ্যা বা বিশ্লেষণ, এরকম অপশন থাকবে। যে শিল্প সমালোচনার মূল উদ্দেশ্য কি বা মূল বিষয় কি, তখন অপশনে থাকবে শিল্পকর্মের ব্যাখ্যা। এরপর ডেভিড শিল্পকর্মটি কি জন্য বিখ্যাত? আগে আমার জানতে হবে ডেভিড শিল্পকর্মটি কার। ডেভিড শিল্পকর্মটি কার এইটি আগে জানতে হবে। তো ডেভিড শিল্পকর্মটি কার? মাইকেল অ্যাঞ্জেলো। এবার এটি কিসের জন্য বিখ্যাত? ফ্লোরেন্স প্রজাতন্ত্রের নাগরিক স্বাধীনতার প্রতীক হিসাবে বিখ্যাত। তাহলে ফ্লোরেন্সের যে স্বাধীনতা হয়েছিল, নাগরিক স্বাধীনতা, তার প্রতীকের জন্য এটা বিখ্যাত হয়ে আছে। পাশ্চাত্য শিল্পকলার দুইজন শিল্পী কে কে? ভিনসেন্ট ভ্যান গঘ এবং পাবলো পিকাসো। অর্থাৎ ইউরোপীয় অঞ্চল, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের যেসব শিল্পীরা। এবার এই জায়গায় যদি সেম ভাবে বলে যে প্রাচ্য শিল্পের দুইজন শিল্পীর নাম, তো প্রাচ্য শিল্পের ভারত উপমহাদেশ, চীন, জাপান। তাহলে ভারত উপমহাদেশের শিল্পী কারা? ভারত উপমহাদেশের জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, অবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরাই। এরপরে বলছে বাইজেন্টাইন শিল্পকলা বলতে কি যে বোঝায়? বাইজেন্টাইন শিল্প বলতে বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যযুগীয় যে শিল্পকলা, সেটা হলো বাইজেন্টাইন শিল্পকলা। এটা তো আমরা সহজে জানলাম, কিন্তু বাইজেন্টাইন শিল্পকলার মূল বিষয়বস্তু কি কি ছিল?
ধর্মীয় অভিব্যক্তি, ধর্মতত্ত্বকে শৈল্পিক রূপ দেওয়া, গম্বুজযুক্ত স্থাপত্য, মোজাইক, আইকন। আইকন অর্থাৎ ধর্মীয় চিত্র, আইকন এক ধরনের ধর্মীয় চিত্র, ফ্রেস্কোর জন্য বিখ্যাত। তাহলে এখানে কিসের জন্য বাইজেন্টাইন শিল্পকলা বিখ্যাত, তাদের শিল্পকলার মধ্যে মূল বিষয় কি কি আছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিউবিজম কি জন্য বিখ্যাত? কিউবিজম মূলত বস্তুকে জ্যামিতিক আকারে, মানে যে কোনো বস্তুকে জ্যামিতিক আকারে ভেঙে একাধিক দৃষ্টিকোণ থেকে একই সাথে উপস্থাপন করার জন্য বিখ্যাত, যা ত্রিমাত্রিক বাস্তবতাকে দ্বিমাত্রিক ক্যানভাসে ফুটিয়ে তোলে। কিউবিজম কিন্তু একটা শিল্প আন্দোলন মূলত। আর এই শিল্প আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল কি? জ্যামিতিক আকারে বিভিন্ন বস্তুকে ভেঙে দ্বিমাত্রিক তলে উপস্থাপন করা। বাস্তবধর্মী শিল্পকলা কি? বাস্তব অর্থাৎ বিমূর্ত, মূর্ত। তাহলে মূর্ত হলো বাস্তব ধর্মী, আর বিমূর্তটা হলো অবাস্তব, কাল্পনিক। তাহলে আমরা সরাসরি যে শিল্পকর্মগুলো তৈরি করছি সেটা কি বাস্তবসম্মত। বাস্তবধর্মী শিল্পকলা বলতে এমন এক ধরনের শিল্পকে বোঝানো হয় যা কৃত্রিমতা বর্জন করেছে বা কৃত্রিমতা ছাড়াই বাস্তব মানে বাস্তব জগৎকে হুবাহু, নির্ভুল ও বিস্তারিতভাবে উপস্থাপন করে। যেমন আপনারা যখন একটা চেয়ার আঁকেন, ওই চেয়ারটা যেমন দেখেন তেমনই আঁকেন, এটা হলো বাস্তবসম্মত আপনার বাস্তবধর্মী শিল্পকর্ম। এবার ওই চেয়ারটাকে যদি আপনারা উল্টা করে রেখে দেন, মানে বাস্তবে যেমন আছে তেমন না এঁকে যদি ওটা উল্টা করে আঁকেন, ওইটা যে নকশা, সে নকশা যদি চেঞ্জ করে দেন তাহলে সেটা কি হবে? বিমূর্ততা, অবাস্তব ধর্মী। বিমূর্ত শিল্পকর্মটা কি আগে সেটা জেনে নেই। বাস্তবের সাথে বিমূর্ত মানে মূর্তটা সম্পর্কে জানলাম, এবার বিমূর্ত সম্পর্কে একটু জেনে নিই। বিমূর্তটা হলো এরকম যে বাস্তবের সমন্বয়, মানে বাস্তব থেকে আপনি নিচ্ছেন বিষয়টা, নিয়ে কাল্পনিক ভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের সমন্বয়ে শিল্পকর্ম তৈরি করা। আপনি চেয়ারটাই অঙ্কন করছেন, চেয়ারটা উল্টো করে অঙ্কন করছেন, পা গুলো ভেঙে দিছেন, বাস্তব থেকে ধারণা নিয়ে অবাস্তব রূপে ফুটিয়ে তুলছেন। সেটাই হলো আপনার বিমূর্ত শিল্প। তাহলে বাস্তবধর্মী অর্থাৎ মূর্ত শিল্প এবং বিমূর্ত শিল্প আপনারা পেয়ে গেলেন। ভিনসেন্ট ভ্যান গক কি জন্য বিখ্যাত? ভিনসেন্ট ভ্যান গক তার অসাধারণ রং, আবেগঘন তুলির আসর, এর কারণে বিখ্যাত। আর তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছে দ্য স্টারি নাইট, সানফ্লাওয়ার্স, দ্য বেডরুম। এই তিনটা তার সব থেকে ভালো মানের শিল্পকর্ম। তিনি কি তাইছেন, তিনি ডাচ চিত্রকলার বা ডাচ স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী হিসাবেও বেশ প্রসিদ্ধি লাভ করেন। কোন শিল্পী নিজেকে পীড়িত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেন? প্রশ্ন আসতে পারে কিন্তু, কোন শিল্পী নিজেকে পীড়িত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন? এই ভিনসেন্ট ভ্যান গগ। সেজন্য বলা যায় ভ্যান গগ তার অসাধারণ শৈল্পিক প্রতিভার পাশাপাশি তার জীবনের ট্র্যাজেডি এবং শিল্পে তার গভীর অনুভূতির বিশ্বজুড়ে বিখ্যাত। এরপরে আসেন আনকমন একটা প্রশ্ন, রোকোকো। রোকোকো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোকোকো জিনিসটা আসলে কি সেটা আগে আপনাদের জানতে হবে। রোকোকো এক ধরনের শিল্প স্থাপত্যে বর্ণনা করে যা 1700 এর দশকের মাঝামাঝি ফ্রান্সে শুরু হয়েছিল। তাহলে রোকোকো কোথায় শুরু হয়েছিল? ফ্রান্সে। রোকোকোর উদ্ভব হয়েছিল কোথায়? ফ্রান্সে। এটি সূক্ষ্ম কিন্তু যথেষ্ট অলঙ্করণ দ্বারা চিহ্নিত করা হয়। প্রয়ত বারোক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। নিউ ক্লাসিজম পশ্চিম বিশ্বে ছড়িয়ে পড়ার আগে রোকোকো আলংকারিক শিল্পগুলো অল্প সময়ের জন্য বিকাশ লাভ করেছিল।
তো রোকোকো বলতে কি বোঝায়? রোকোকো হলো এক ধরনের শিল্প ও স্থাপত্যের বর্ণনা করে, যা 1700 দশকের মাঝামাঝি ফ্রান্সে শুরু হয়েছিল। তো রোকোকো একটি শিল্পকর্মের নাম। রোকোকো হলো এক ধরনের শিল্পকর্ম। দাদাইজম একটি শিল্প আন্দোলন। দাদাইজম কি? শিল্প আন্দোলন। এই দাদাইজম শিল্প আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই সময়ে আপনার সাহিত্য থেকে শুরু করে যত সাইট আছে, সব সাইট একসাথে উন্নতি লাভ করে এবং একসাথে সবাই এই আন্দোলনে যোগদান করে। শিক্ষিত প্লাস্টিক শিল্পী, বিভিন্ন ধরনের শিল্পীর নাম শুনবেন, কিন্তু শিক্ষিত প্লাস্টিক শিল্পী ছিলেন একমাত্র রাইটভেল্ট। পপ আর্ট কত সালে ইংল্যান্ডে একটা আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে? 1950 দশকের মাঝামাঝি সময়ে এবং 1950 দশকের শেষের দিকে আমেরিকায়। তাহলে মাঝামাঝি সময়ে ব্রিটেনে, আর 1950 দশকের শেষের দিকে আমেরিকায় পপ আর্টের এই যাত্রা শুরু হয়, বা এই পপ আর্ট আন্দোলনের যাত্রা শুরু হয়। 1960 দশকে তা ব্যাপক আকার ধারণ করে এবং অবশেষে এই আন্দোলন সফলকাম হয়। এরপর গথিক শিল্পকলা কাকে বলে? গথিক শিল্পকলা হলো মধ্যযুগীয় ইউরোপের একটি শৈলী, যা মূলত উত্তর ফ্রান্সে শুরু হয়েছিল এবং স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি লম্বা, সুশালো, খিলান উলম্বত বিশাল আলোকিত স্থান নির্মাণের জন্য বিখ্যাত। এটা দরকার নাই, এত গুরুত্বপূর্ণ না, শুধু জানার জন্য দিয়েছি। পৃথিবীর বিখ্যাত প্রতিভাধর ব্যক্তি বা শিল্পী কে ছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বা পৃথিবীর বিখ্যাত প্রতিভাধর ব্যক্তি লিওনার্দো দা ভিঞ্চি। আমরা এর আগেই পড়েছি রেনেসার তিনজন শিল্পী, রেনেসাঁ যুগের তিনজন শিল্পী হলো মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল এবং লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে প্রশ্ন আসবে যে মাইকেল অ্যাঞ্জেলো কোন সময়ের শিল্পী, তাহলে সহজে চোখ বন্ধ করে বলে দিতে পারবো, এবং রেনেসার তিনজন শিল্পীর নামও আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারবো। এরপরে আসেন নন্দন তত্ত্ব কাকে বলে? এই নন্দন তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স শব্দের অর্থ কি? নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব কোথায় আলোচনা করা হয়? মূল্য তথ্যে। মূল্য তথ্যে হলো নন্দন তত্ত্বের আলোচনা করা হয়। নন্দন তত্ত্বের অপর নাম কি? সৌন্দর্য তত্ত্ব। তাহলে যে সাহিত্যের বা শিল্পকলার যে শাখায় সৌন্দর্য চর্চা করা হয়, সেটা হলো নন্দন তত্ত্ব। তাহলে এখান থেকে কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কত সালে পপ আর্ট যাত্রা শুরু করে? 1950 দশকের শেষ দিকে। ওই যে নিচে একটা পড়ছেন না, আমেরিকায়, ওইটাই এখানে আবার নতুন করে দেওয়া হয়েছে। দ্য স্টেনাইট শিল্পকর্মটি কার? এটা আপনার চোখ বন্ধ করে বলতে পারেন, দ্য স্টেনাইট। কেউ একজন বলেন তো দ্য স্টেনাইট শিল্পকর্মটি কার? এর আগেই কিন্তু আমি বলেছি কিন্তু। দ্য স্টেনাইট, তারপর সানফ্লাওয়ার্স। স্যার পাবলো পিকাস। ভ্যান গক, ভিনসেন্ট ভ্যান গক। ভিনসেন্ট ভ্যান। জি জি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, যে কিউবিজমের শিল্পী কাকে বলা হয়? কিউবিজমের শিল্পী কাকে বলা হয়? এখানে কিউবিজমের শিল্পী, পাবলো পিকাসো। কিউবিজমের যেসব শিল্পীরা আছেন তাদের মধ্যে অন্যতম পাবলো পিকাসো। ঠিক আছে, অন্যতম পাবলো পিকাসো। পাবলো পিকাসো যদি অপশন না থাকে তাহলে অবশ্যই জর্জ ব্র্যাক থাকবে। পাবলো পিকাসো যদি অপশন না থাকে, কে থাকবে? জর্জ ব্র্যাক থাকবে। মোনালিসা শিল্পকর্মটি কোথায় সংরক্ষিত আছে? প্যারিসে, ফ্রান্সের প্যারিস শহরে লুভো জাদুঘরে সংরক্ষিত আছে। এটা একটু জেনে রাখবেন। লুভো জাদুঘর, আর লুভো জাদুঘর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিস শহরে। গতিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতিক সভ্যতা মূলত উত্তর ফ্রান্সে গড়ে উঠেছিল। উত্তর ফ্রান্সে। শিল্প আন্দোলন কাকে বলে? শিল্প ও কলাকে রক্ষা করার জন্য যে আন্দোলন, সেটা হলো শিল্প আন্দোলন। এই যে সিস্টাইন চ্যাপেল কোথায় অবস্থিত? সিস্টাইন চ্যাপেল হলো অ্যাপোস্টলিক প্যালেসের একটি চ্যাপেল বা খ্রিস্টীয় উপাসনালয়। ঠিক আছে, এটা একটা উপাসনালয়। যে সিস্টেম চ্যাপেল সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আশা করি এখন বুঝতে পারছেন।
তাহলে আপনার যদি শুধু জিজ্ঞাসা করে সিস্টেম চ্যাপেল কি, তাহলে বলবেন খ্রিস্টীয় উপাসনালয় বা শুধু উপাসনালয় বললে হবে। আর এটি অবস্থিত অ্যাপোস্টোলিক প্যালেসের। আরো সহজ করে যদি বলি, এটি ভ্যাটিকান সিটিতে অবস্থিত। আর এটি পপের সরকারি বাসভবন। পপের সরকারি বাসভবন আর ভ্যাটিকান সিটিতে অবস্থিত। সহজ। বিমূর্ত শিল্পকর্ম কাকে বলে এর আগেই উত্তর বলে দিচ্ছি। বাইজেন্টাইন শিল্পকর্ম কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এটাও বলে দিচ্ছি। বাইজেন্টাইন শিল্পকলা মূলত খ্রিস্ট ধর্মের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল। পিয়েটা কি? পিয়েটা হলো শিল্পকলার একটি বিষয়বস্তু যেখানে কুমারী মেরি তার ক্রুশবিদ্ধ মৃত পুত্র যিশুকে কোলে নিয়ে বসে আছেন। তাহলে পিয়েটা কি? একটি ভাস্কর্য। পিয়েটা কিসের পরিচয় বহন করে? দয়ার প্রতীক। বা পিয়েটা শিল্পকর্মটির মূল উদ্দেশ্য কি? করুণা বা দয়ার প্রতীক। এটা দিলে হবে। নন্দত দর্শনে কোন শাখা আলোচনা হয় এটা আমি আগে বলেছি। মাইকেল আঞ্জেলো কোন দেশের শিল্পী? মাইকেল আঞ্জেলো ইতালীয় শিল্পী এবং জন্মগ্রহণ করেন 1475 সালে 6 মার্চ। পাবলো পিকাসো কোন দেশের শিল্পী? স্প্যানিশ চিত্রশিল্পী। পাবলো পিকাসো স্প্যানিশ চিত্রশিল্পী। রাফায়েল কত সালে জন্মগ্রহণ করেন? এখানে একসাথে সব দেওয়া আছে। রাফায়েল 1483 সালে 6 এপ্রিল ইতালির উরবিনো শহরে জন্মগ্রহণ করেন। ভিঞ্চি কত সালে জন্মগ্রহণ করেন? কোন যুগের? ভিঞ্চি 1452 সালে 15 এপ্রিল জন্মগ্রহণ করেন ইতালি ভিঞ্চি শহরে। আর তিনি রেনেসাঁ যুগের শিল্পী। ভ্যান গগ ছিলেন একজন বিখ্যাত ওলন্দাজ পোস্ট ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী এবং তার দুটি শিল্পকর্ম সূর্যমুখী এবং তারাময় রাত। এই তারাময় রাত দ্য স্ট্রে নাইট। তারাময় রাতের বাংলা হলো দ্য স্ট্রে নাইট। গোয়েন্দাকার শিল্পকর্মটি পাবলো পিকাসোর। প্রিমিটিভিজম শব্দ অর্থ কি? আদিমবাদ। রেনেসা কি? রেনেসার শব্দ অর্থ কি? রেনেসা ফার্সি শব্দ আর এত নবজাগরণ। রেনেসার শব্দ অর্থ কি? নবজাগরণ। আধুনিক শিল্প হলো 1860 থেকে 1970 সালের মাঝামাঝি যেসব শিল্পকর্ম তৈরি হয়েছে। 1860 থেকে 1970 এর মাঝামাঝি যেসব শিল্পকর্মগুলো আছে সেটা হলো আধুনিক শিল্প। এরপর পাবলো পিকাসো ছিলেন বিংশ শতাব্দী একজন স্প্যানিশ চিত্রশিল্পী। পাবলো পিকাসো কে ছিলেন যদি এরকম, বা কোন সময়ের শিল্পী? পাবলো পিকাসো হলো বিংশ শতাব্দীর শিল্পী এবং তিনি মূলত একজন স্প্যানিশ চিত্রশিল্পী। লাস্ট সাপার, দ্য লাস্ট সাপার শিল্পকর্মটি কার? দ্য লাস্ট সাপার ইতালি উচ্চ রেনেসাঁ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একটি মুরাল পেন্টিং। দ্য লাস্ট সাপার, তাহলে এটা কিন্তু একটা মুরাল পেন্টিং, মাথায় রাখবেন। লাস্ট সাপার শিল্পকর্মটি কোন ধরনের শিল্পকর্ম? লেখা থাকবে মোরাল, ভাস্কর্য, চিত্র, স্থাপত্য। তখন কিন্তু আপনারা মোরালই দেবেন। পপ আর্ট এর আগে আলোচনা করছি। আধুনিক শিল্পকলার সময়কাল। স্যার মুরাল বিষয়টা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন, আবার বলেন। আরে মুরাল বিষয়টা একটু বলেন স্যার। মুরাল হলো মুরাল। আপনার এই যে হ্যাঁ বল। টাইলস, টাইলস ভাঙা দেখেছেন? টাইলস মানে আপনার টাইলস ভেঙে বিভিন্ন বিষয়কে আপনার চিত্রকর্ম বা শিল্পকর্মে ফুটিয়ে তোলা। এটা এক ধরনের ওয়াল পেন্টিংও বলা হয়। এটা এক প্রকার ওয়াল পেন্টিংও বলা হয়। ওয়াল পেন্টিং এ সরাসরি আপনার কালার দিয়ে রং করা হয়। আর মুরাল হলো এখানে টাইলস ভাঙা বা ইটের গুঁড়া এগুলো দিয়ে খোদাই করে করে এই মুরাল তৈরি করা হয়। টাইলস দিয়ে তৈরি করা হয় মূলত মুরাল গুলো। টাইলস দেখছেন? টাইলস ভাঙা দিয়ে তৈরি করতে দেখছেন? হ্যাঁ বঙ্গবন্ধু স্যার, হ্যাঁ। কতগুলো মুরাল ছিল, অনেকগুলো মুরাল ছিল বিভিন্ন জায়গায়, এখনো বিভিন্ন জায়গায় আছে। শুধু বঙ্গবন্ধু না, আরো অনেকের যারা খ্যাতিমান রাজনীতিবিদ দেশের কল্যাণে কাজ করেছেন। জয়নুল আবেদিনের দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে তার যে প্রতিষ্ঠানগুলো আছে তার সামনের ওয়ালেই এই মুরাল পেন্টিং করা। মুরাল এক ধরনের ওয়াল পেন্টিং, কিন্তু মুরাল এবং ওয়াল পেন্টিং এর মধ্যে পার্থক্য হলো
ওয়াল পেন্টিং এ সরাসরি দেয়াল চিত্রে কি হয়, সরাসরি কালার দিয়ে ইয়ে করা হয়। আর মোরালে টাইলস ভাঙা দিয়ে টাইলস গুলো আগে ভেঙে নেওয়া হয়, তারপরে যেখানে যেটি প্রয়োজন সেই অনুযায়ী টাইলসের ওই গুঁড়া দিয়ে আপনার এই শিল্পকর্মগুলো তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। এই 50টি প্রশ্ন সুন্দর করে পড়বেন আগামী বৃহস্পতিবার। এই 50টি প্রশ্নের উপরে আপনাদের এরকম সরাসরি পরীক্ষা হবে ক্লাসের ভিতরেই। এই 1 সপ্তাহ সময় 50টি প্রশ্ন, এই 50টি প্রশ্ন পড়লে 100 MCQ হয়ে যাবে। আমি কিন্তু এখানে যে হুবাহু যে প্রশ্ন আছে এই প্রশ্ন ধরবো না, আমি কিন্তু এর মধ্যে থেকে তৈরি করে ধরবো প্রশ্ন। ঠিক আছে? স্যার আমাদের এমসিকিউ আকারে কোনো প্রশ্ন মানে ওইগুলো দেবেন না, না এগুলোই মুখস্থ অবশ্যই করা দেব। লাগবে? আগে তো এগুলো কি? আপনার বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি এক কথায় উত্তর দিয়ে, তারপর আপনার এখান থেকে প্রশ্ন দেবো। একটা জিনিস কি জানেন, যদি সরাসরি আমি আপনাকে MCQ দিয়ে দেই আপনি ওর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, কিন্তু যখন আমি আপনাকে এটাকে গল্প আকারে পড়াবো বোঝাবো তারপরে গিয়ে MCQ দেবো, এটা মাথায় থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা স্যার, অবশ্যই সেটাই স্যার, আমরা যত সহজ নিয়মে করবো ততই সেটাই আয়ত্ত করার চেষ্টা করব। জি, এইটাই স্যার আসলে। ধন্যবাদ।